ফিফথ সেমিস্টার বিএসসি পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে তাদের ইউনিভার্সিটি থেকে এবার বিষয়টা কিন্তু চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ হিউম্যান রাইটস তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও হিউম্যান রাইটস সম্পর্কে কিছু জানো না বা ধারণা নেই, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বা অডিও। খুব মনোযোগ সহকারে আজকে হিউম্যান রাইটস বিষয়টি শুনে নেবে বা মানবাধিকার কমিশন সম্পর্কে ডিটেলস শুনে নেবে। সমগ্র অডিওটি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আশা করি পরীক্ষার জন্য অনেকটাই উপকৃত হবে। আমরা আগে রাজনৈতিক দল করিয়েছিলাম পলিটিক্যালের, কিন্তু ইউনিভার্সিটি থেকে কিন্তু এবার চেঞ্জ করেছে সিলেবাসটা। আমরা এর আগেও ভিডিও করেছিলাম, তারপর আমরা জানিয়েও দিয়েছিলাম সমস্ত ছাত্রছাত্রীদের। আজকে এই মানবাধিকার কমিশনটা কি সেই নিয়ে আমি আলোচনা করব, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। মানবাধিকার কমিশনটা আসলে কি? মানুষকে বেঁচে থাকতে হলে এমন একটি সামাজিক পরিবেশের প্রয়োজন যেখানে পরিপূর্ণভাবে আত্মোপলব্ধি করতে পারবে এবং নিজের সার্বিক বিকাশ সকল সুযোগ সুবিধা পাবে। মানবাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 1948 সালের 10ই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণাপত্রের প্রস্তাবনায় বলা হয়েছে যে স্বাধীনতা, ন্যায় বিচার ও বিশ্ব শান্তির ভিত্তি হল মনুষ্য পরিবারের সব সদস্যদের সহজাত মর্যাদা ও সম্মান অধিকারের স্বীকৃতি প্রদান। এবারে খেয়াল করো, এই মানবাধিকার কমিশনটা কবে গৃহীত হয় বা আইন পাস হয়? মানবাধিকার রক্ষা আইন কবে পাস হয়, কিভাবে পাস হয়, এর গঠন কি, এর কার্যাবলী কি, সেই সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথমে মানবাধিকার কমিশন ভারত স্বাধীন হবার পর সংবিধানের যারা স্রষ্টা, জনগণের মানবাধিকারকে গুরুত্ব দিয়েছেন এবং মানবাধিকার লিপিবদ্ধ করার একটা উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্দেশ্যেই সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, স্বাধীনতা এবং মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে এটা সাম্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রদান করা হয় যে এইসব ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ নাগরিকদের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সংখ্যালঘুদের জন্য বিশেষাধিকার প্রদান করা। এই ভারত সরকার সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক অঙ্গীকারপত্রটিকে 1979 সালের 10ই এপ্রিল অনুমোদন করেন। এরপর 1993 সালে মানবাধিকার রক্ষা আইন পাস হয়। তাহলে খেয়াল করবে, 1979 সালে 10ই এপ্রিল অনুমোদন করেন, এরপর 1993 সালের মানবাধিকার রক্ষা আইন পাস হয়। ওই আইন অনুসারে ওই বছরই প্রতিষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন, দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। পশ্চিমবঙ্গে 1995 সালে 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠিত হয়।
এবারে আমরা আলোচনা করব এই মানবাধিকার কমিশনের গঠন কি। আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মানবাধিকারের একটা প্রতিষ্ঠান, এটা প্রথম গঠন আমাকে জানা উচিত, এর কাজ কি সেটা জানা উচিত। এবার গঠনটা তোমরা শুনে নাও। আমরা প্রতিষ্ঠা সম্পর্কে জানলাম। ভারতে জাতীয় মানবাধিকারের কমিশনের মোট সদস্য সংখ্যা কিন্তু ৮। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন সভাপতি ও ৫ জন সদস্য পদাধিকার বলে প্রাপ্ত আরো ৩ জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়েছে। পদাধিকার বলে ৩ জন মানবাধিকার কমিশনের যারা সদস্য, তারা সংখ্যালঘু জাতীয় কমিশনের সভাপতি, তপশিলি জাতি ও উপজাতি জাতীয় কমিশনের সভাপতি, মহিলা জাতীয় কমিশনের সভাপতি, কমিশনে একজন মহাসচিব থাকেন, নিউ দিল্লিতে কমিশনের কর্মদপ্তর রয়েছে, সদস্যদের রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন, সদস্যরা আবার রাষ্ট্রপতির দ্বারাই কিন্তু পদচ্যুত হতে পারেন, মানে তাদের কার্যক্ষমতা হারাতে পারেন। কমিশনের সদস্যরা ৫ বছরের জন্য মনোনীত হন বা নিযুক্ত হন এবং পুনর্নিয়োগও কিন্তু হতে পারেন, মানে পুনরায় ওই পদে নিয়োজিত হতে পারেন। ভারতের মানবাধিকার কমিশন বিধিবদ্ধ স্বশাসিত সংস্থা। কমিশন কার্যাবলীর ক্ষেত্রে নিজ কার্য পদ্ধতি কিন্তু অনুসরণ করে থাকে। এবারে আমরা আলোচনা করব যে মানবাধিকার কমিশনের কার্যাবলী কি, অর্থাৎ মানবাধিকার কমিশনের কি কাজ রয়েছে। মানবাধিকার কমিশন দেওয়ানি আদালতের ক্ষমতা ও মর্যাদা ভোগ করে থাকে। মানবাধিকার রক্ষা আইনের যে 12 নং অনুচ্ছেদের কমিশনের একাধিক ক্ষমতা ও কার্যাবলী কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমরা কার্যাবলীগুলো আমি এক এক করে আলোচনা করছি, একটু শুনে নেবে। 1 নম্বর হচ্ছে তোমার সরকারি কর্মচারী কর্তৃক অথবা অন্য কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও অভিযোগের অনুসন্ধান করতে পারে মানবাধিকার কমিশন। 2 নম্বর আমরা বলতে পারি যে আদালতের বিচারাধীন কোনো বিষয় যদি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হয়, তাহলে কমিশন সেক্ষেত্রে কিন্তু আদালতের অনুমতি নিয়ে সে বিষয়ে তদন্ত করতে পারে। তারপর ধরো মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অথবা দলিলপত্র পরীক্ষা করে সেগুলো রূপায়ণের জন্য সুপারিশ করতে পারে। এটা কিন্তু মানবাধিকার কমিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কর্তব্য হলো জনসাধারণ ও সরকারি কর্মচারীদের মধ্যে মানবাধিকার সংক্রান্ত একটা চেতনা, মানে চেতনা জাগিয়ে তোলা, চেতনার প্রসার ঘটানো জনসাধারণ ও কর্মচারীদের মনে। তারপর যে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার সম্পর্কে কেন্দ্রীয় সরকারের নিকট প্রতিবেদন পেশ করে থাকে। এছাড়াও আমরা বলতে পারি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মানবাধিকারের বিষয়টি বিশেষভাবে সংরক্ষণের উদ্দেশ্যে 4টি রাজ্যে মানবাধিকার কমিশন গঠিত হয়। এই রাজ্যগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম। ভারতের কেন্দ্র ও রাজ্যের মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পাদনের জন্য নানান কৌশল কিন্তু অবলম্বন করা হয়েছে। অর্থাৎ এই যে কার্যাবলীগুলো সঠিকভাবে পরিচালনার জন্য কিছু কৌশল আছে, কিছু পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলোও কিন্তু আমাদের একটু জানা উচিত। যে কোনো নথি বা কাগজপত্র পেশ করার নির্দেশ দিতে পারে মানবাধিকার কমিশন। কোনো আদালত বা কার্যালয় থেকে সরাসরি রেকর্ড আনতে পারে, ওইসব রেকর্ড পরীক্ষা করে দেখার জন্য বিশেষ একটা কমিটি নিয়োগ করতে পারে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে সরকারের কাছে রিপোর্ট পেশ করতে পারে, রিপোর্ট চাইতে পারে।
তাহলে মানবাধিকার লঙ্ঘনের অপরাধের প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের কাছে রিট জারি করতে পারে মানবাধিকার কমিশন। তো তোমরা মানবাধিকার কমিশনের যে গঠন এবং কার্যাবলী শুনলে এর থেকে তোমাদের মনে একটা স্পষ্ট ধারণা জন্মেছে কিছুটা হলেও যে মানবাধিকার কমিশন কিন্তু মানুষের অধিকার, একটা মানবাধিকার মানে মানুষের অধিকার, মানবের অধিকার, এই মানবাধিকার যে বিষয়টি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হিউম্যান রাইট, আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার কমিশন। তাহলে এবারে আমরা গঠন জানলাম, কার্যাবলী জানলাম, এবার আমরা জানি একটু শিশু অধিকার মানে মানবাধিকারের তো অনেক পার্ট রয়েছে, মানবাধিকারের অনেক বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। শিশু অধিকার রয়েছে, নারীদের অধিকার রয়েছে, তারপর তোমার মানবাধিকার ও সামাজিক আন্দোলন সম্পর্কে প্রেক্ষাপট রয়েছে, প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত মানবাধিকার বিষয়টি রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রেক্ষাপট রয়েছে, তারপর হচ্ছে তোমার নারীদের এবং মহিলাদের যে বিষয় সংক্রান্ত রয়েছে সেখানে মানবাধিকার কমিশন সংক্রান্ত ঘোষণাপত্র রয়েছে। এক কথায় মানব জীবনে মানবাধিকার কমিশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার কমিশন তোমার এর তাত্ত্বিক ঐতিহ্য রয়েছে, ঘটনার প্রেক্ষাপট রয়েছে মানবাধিকার কমিশন এর পেছনে, এর উদ্ভব অগ্রগতি সম্পর্কে ধারণা সেটাও জানতে হবে যে মানবাধিকার কমিশন আজকে আমরা গঠন করেছি মানবাধিকার কমিশনের, কিন্তু এই মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হয় তার একটা ইতিহাস রয়েছে, মানবাধিকার কমিশনের একটা প্রেক্ষাপট রয়েছে, কার্যাবলী যেমন রয়েছে একটা প্রেক্ষাপটও কিন্তু রয়েছে মানবাধিকারের উৎপত্তি বা বিকাশ। তো এবার আমরা মানবাধিকারের যে উৎপত্তি বা বিকাশ বা উদ্ভব বা অগ্রগতি সম্পর্কে একটু আলোচনা করছি। খেয়াল করবে যে 19 শতকের শেষ 2 শতক থেকে যদি আমরা বলি, 19 শতকের শেষ 2 দশক থেকে মানবাধিকার আলোচনার বিশেষ বিষয়বস্তু হতে পারে জনগণের মানবাধিকারের প্রদানের ভাবনাটা শুরু হয় কিন্তু ওই সময় থেকে। 1884-85 সালে যখন বার্লিন কংগ্রেস ইউরোপে কতগুলি ঔপনিবেশিক রাষ্ট্র কঙ্গোর জনগণের মানে জনগণকে কতগুলি ন্যূনতম মানবাধিকার দেওয়ার কথা বলে, এই সময় বৃহৎ শক্তিগুলিকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়। বিশ্বযুদ্ধের শেষ পর্বে মানবাধিকারের ন্যূনতম নীতি মেনে যে একটা উদ্যোগ দেখা দিয়েছিল, সেই উদ্যোগের প্রেক্ষাপটে মানুষের মনে এটা মানবাধিকারের উৎপত্তি বা ভাবনা জেগে ওঠে। মানবাধিকারের যে প্রেক্ষাপট সেটা ভাবনাটা ফুটে ওঠে। মানবাধিকারের স্বীকৃতি হলো স্বাধীনতা, ন্যায় বিচার, বিশ্ব শান্তির মূল ভিত্তি। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, নারী, পুরুষ নির্বিশেষে মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পৌর, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সমূহই হলো মানবাধিকার। একদা একবিংশ শতাব্দীর প্রথম দশকে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে সারা বিশ্বে মানবাধিকার রক্ষায় অভিভাবক হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে সমগ্র বিশ্বই মানবাধিকার রক্ষার কারণে সান্নিধ্য হয়ে উঠেছে। মানবাধিকার রক্ষার কারণে ভারতীয় সংবিধানে নানা কার্যকরী পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। তাহলে মানবাধিকার লঙ্ঘনের কিছু ধরন রয়েছে, রক্ষা কবচ রয়েছে, জাতীয় রাজ্য স্তরের মানবাধিকার কমিশন রয়েছে। আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন কবে গঠিত হয়েছে। মানবাধিকার রক্ষায় অনেক সংশোধনী বিল পাস হয়েছে, সে বিলগুলো সম্পর্কেও তোমাদের একটু জানতে হবে।
তারপর হচ্ছে তোমার মানবাধিকার সম্পর্কে বিশ্বের ক্ষেত্রে একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। মানবাধিকার শুধুমাত্র আমাদের রাজ্যে বা ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবাধিকার গোটা বিশ্বে, বিশ্ব রাজনীতির সঙ্গে, বিশ্ব ঐতিহ্যের সঙ্গে কিন্তু মানবাধিকার সম্পর্ক জড়িত। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে মানবাধিকার কমিশন মিলেমিশে একাত্ম হয়ে গেছে। তাহলে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্র রয়েছে। অর্থাৎ মানবাধিকার বিষয়টি কিন্তু একটা সামাজিক আন্দোলন আমরা বলতে পারি মানবাধিকার কমিশনকে, এটা সামাজিক আন্দোলনের প্রেক্ষাপট বলতে পারি মানবাধিকার কমিশনকে। মানবাধিকারের বিবর্তন, উৎস, ইতিহাস আমরা একটু আলোচনা করেছি সংক্ষেপে। মানবাধিকার সংবিধান রয়েছে, সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, সংবিধানকে সকলেই মেনে চলতে হয়। সংবিধানের ঊর্ধ্বে কিন্তু তোমার মানবাধিকার কমিশনও নয়। মানবাধিকার কমিশন যা খুশি করতে পারবে তেমন কোনো কথা নেই। মানবাধিকারের একটা নির্দিষ্ট সংবিধান রয়েছে, ধারা রয়েছে, সেটাকে লঙ্ঘন করার উপায় নেই। মানবাধিকারের নীতি, সামাজিক অবস্থা, মানবাধিকার কমিশনের বৈশিষ্ট্য। শিশু মানবাধিকার আমি প্রথমেই বলেছিলাম, শিশু মানবাধিকারটা কি? শিশু মানবাধিকার হলো জাতিসংঘের 1989 সালের শিশু অধিকার কনভেনশন, মানে সিআরসি, মানবাধিকারের সম্পূর্ণ পরিসর যেটা আমরা বলি, নাগরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অধিকারগুলি অন্তর্ভুক্ত করার জন্য প্রথম আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক যন্ত্র। এর বাস্তবায়ন শিশু অধিকার কমিটি দ্বারা পর্যবেক্ষণ করা হয়। জাতীয় সরকার যারা এটি অনুমোদন করে তারা শিশুদের অধিকার রক্ষা নিশ্চিত করার জন্য নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই প্রতিশ্রুতির জন্য নিজেদের জবাবদিহি করতে সম্মত হয়। তাহলে সিআরসি মূল নীতির উপর ভিত্তি করে বৈষম্যহীনতার নীতি, সন্তানের সর্বোত্তম স্বার্থ, জীবন বেঁচে থাকার এবং উন্নয়নের অধিকার এবং তাদের বয়স, পরিপক্কতা অনুযায়ী তাদের প্রভাবিত করে এমন সিদ্ধান্তে শিশুদের সহমত বিবেচনা করে। আন্তর্জাতিক অপরাধমূলক আদালত, যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডা ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতের মতো আন্তর্জাতিক অপরাধমূলক জবাবদিহিতা ব্যবস্থার সাথে সিআরসি বিশ্বব্যাপী শিশুদের অধিকারের প্রোফাইল বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং একটা ভাবনার সাম্রাজ্য সৃষ্টি করেছে। এবারে যদি আমরা আলোচনা করি নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশনটা কি? নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, মানে নারী মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 1979 সালের 18 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 1981 সালের 3রা সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। জাতিসংঘ কর্তৃক গৃহীত 60টির অধিক সনদ ও চুক্তির মধ্যে 7টি সনদকে মৌলিক বা মানবাধিকার চুক্তির হিসেবে আখ্যায়িত করা হয়। তার মধ্যে সিডিও সনদ অন্যতম। বিশ্বের 186টি সদস্য রাষ্ট্র কিন্তু এই নারীদের সকল প্রকার বৈষম্য দূরীকরণের প্রতি সম্মতি জানিয়েছে এবং স্বাক্ষর করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই সিডিও সনদে 30টি ধারা আছে। 1 থেকে 16টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা সুনিশ্চিত করে। পরের 14টি ধারা ব্যক্ত করে কিভাবে এগুলোকে বিলোপ করা যায়। অর্থাৎ 30টি ধারার মধ্যে প্রথম 16টি ধারায় নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা লিপিবদ্ধ করা হয় এবং পরের 14টি ধারায় সেগুলোকে কি করে বিলোপ করা যায় তার চিন্তা ভাবনাও কিন্তু এখানে আলোচিত হয়েছে।
এর মূল বিষয় যদি আমরা বলি যে নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ দূরীকরণ, যেখানে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রে নারীর মানবাধিকার নিশ্চিত করার বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। এটি আইনগত ভিত্তি নিয়ে একটি নিয়মপত্র বা কনভেনশন আকারে রূপ লাভ করেছে। এই সনদটি মূলত 3টি প্রেক্ষিত থেকে সমস্যা সমাধানের নির্দেশ দেয়, এবং সেগুলো কি কি? 1 নম্বর বলতে পারি নারীর যে নাগরিক অধিকার বা আইনি সমতা সুনিশ্চিত করেন, যার মাধ্যমে নারী গণজীবনে ও সমাজ জীবনে পুরুষের সম পর্যায়ে যেন সমস্ত রকম সুযোগ সুবিধা লাভ করতে পারে। তারপর হচ্ছে নারীর প্রজনন ভূমিকাকে সামাজিক ভূমিকা হিসেবে গণ্য করতে হবে, যাতে প্রজননের কারণে নারীকে কোণঠাসা না করে নারীকে যেন একটা অবদানের স্বীকৃতি দেওয়া হয়, সেই ভাবনাটাও মাথায় রাখা হয়। আচার, প্রথা, সংস্কার, বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা। পরিবার ও সমাজ শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করা এবং পুরুষের ক্ষমতার ভিত্তিতে তাদের অধিকার প্রতিষ্ঠা করা, সেই ভাবনাগুলোকেও কিন্তু নির্ধারিত করা হয় নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশনের বিষয়টি। তবে শিশু মানবাধিকার, নারী মানবাধিকার, তারপর হচ্ছে NHRC, তারপরে মানবাধিকার কমিশন লঙ্ঘন আইনের কি কি ব্যবস্থা রয়েছে, মানবাধিকার দর্শন কি রয়েছে, এই প্রত্যেকটি প্রেক্ষাপট কিন্তু তোমাদের পড়তে হবে। অর্থাৎ মানবাধিকার যে বিষয়টা যেহেতু তোমাদের কাছে নতুন, মানবাধিকার ভাবনাটা যেহেতু নতুন, তোমরা অ্যাট লাস্ট পেয়েছো মানবাধিকার বিষয়টি, তাই মানবাধিকার বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আরেকটা বিষয় আলোচনা করছি, এই NHRC-টা কি? NHRC-টা কি? NHRC এর পুরো কথাটির অর্থ হলো জাতীয় মানবাধিকার কমিশন। এটি একটি অসাংবিধানিক সংস্থা, যা দেশে মানবাধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য একটি প্রহরী হিসেবে কাজ করে থাকে। জাতিসংঘের মতে আমরা বলতে পারি প্রতিটি ব্যক্তির কয়েকটি নির্দিষ্ট অধিকার সুনিশ্চিত করা উচিত, যেমন জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, মত প্রকাশের স্বাধীনতার দাসত্ব থেকে স্বাধীনতা। জাতীয় মানবাধিকার কমিশন এই অধিকারগুলোকে রক্ষা করার জন্য একই ক্ষেত্রে কাজ করে। NHRC এর সদর দপ্তর নয়াদিল্লিতে। 2018 সালের 12ই অক্টোবর এর 25তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই NHRC মানে জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। এই কমিশনটি ভারত সরকার কর্তৃক মানবাধিকারের আইন 1993 এর অধীনে একটি উৎকর্ষ মানব জীবনের প্রয়োজনীয় বেশ কিছু অধিকার নিয়ে আলোচনা করে। পৃথিবীতে উপস্থিত প্রতিটি ব্যক্তির একটি নির্দিষ্ট মর্যাদা রয়েছে, সেই মর্যাদার সাথে যাতে সে বসবাস করতে পারে, জীবনে বেঁচে থাকতে পারে, সেটা কিন্তু রাষ্ট্রের অধিকার, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে রয়েছে। মানবাধিকার অধিকার, তার মানবের অধিকার কমিশন সেটা রয়েছে। এই অধিকারগুলি ভারতীয় সংবিধান দ্বারা সুনিশ্চিত করা হয়েছে এবং ভারতের উচ্চ আদালতগুলিও এগুলির সম্মতি জানিয়েছে। অর্থাৎ NHRC এর অনুরূপ মানবাধিকারের প্যারিস নীতিও 1991-এ প্রতিষ্ঠিত হয়েছিল। NHRC এটিও মেনে চলছে। এই বিষয়টি 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারাও কিন্তু গৃহীত হয়েছে। তাহলে আজকের যে অডিওটি আমি আলোচনা করলাম যে হিউম্যান রাইটটা আসলে কি, মানবাধিকার কমিশন কি, মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী বলতে কি বোঝো,
মানবাধিকার কমিশনের বিভিন্ন প্রেক্ষাপট, ইতিহাস, সামাজিক আন্দোলন, নারী মানবাধিকার, তারপর হচ্ছে শিশু মানবাধিকার কমিশন, আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি। অডিওটা ভালো করে শুনবে। তোমাদের কিন্তু হিউম্যান রাইটস থেকেই এবারের ইউনিভার্সিটির প্রশ্ন করতে চলেছে। অবশ্যই অডিওটা ভালো করে শোনো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ধন্যবাদ।